নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকের আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বড় বাঘদিনী। তাহলে চলুন শুরু করা যাক। বড় বাঘদিনী। ওর নাম বড়, এর মানে ঠিক বলতে পারবো না। সবাই ওকে ডাকে বড় বাঘদিনী বলে। একটু মোটাসোটা, কুচকুচে কালো, আঁটোসাঁটো গড়নের, বয়স 40 থেকে 50-এর মধ্যে। এই পাড়াতেই বামুনবাড়ি বড় কাজ করত, বাইরের কাজ, কারণ বাঘদিনীর হাতের জলে কোনো কাজই হবে না। গোয়াল ঘর পরিষ্কার করা, অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ। বিচুলি কেটে গরুকে যাবও দিত, উঠোন ঝাঁটও দিত। একদিন শুনলাম বড় মুখুজ্জে বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। মুখুজ্জে মশাই নিজেই এসে আমাকে সে কথা জানিয়েছিলেন। বললেন, তুমি তো পল্লীমঙ্গলের সেক্রেটারি, এর একটা বিহিত করো। কি ব্যাপার হয়েছে কাকা? সেই বড় বিটি আজ কোথাও কিছু না, কাজে এলো না আমার বাড়িতে। এক হাঁটু হয়ে রয়েছে গোয়াল, থই থই করছে উঠোন, আর বিটি কিনা স্বচ্ছন্দে বললে আমি কাজ করব না। ছোট লোকের এত আস্পর্ধা আর সহ্য হয় না বাপু। বলি যাই দেখি বিভূতির কাছে, একটা বিহিত করো এর দেখে বাবা। কাজ ছাড়লো কেন হঠাৎ? তা কি কিছু জানেন? কি করে জানবো বাবা? কাল বললে আমায় তামাক পোড়া খাওয়ার পয়সা আলাদা করে দিতে হবে। তাই বললাম, 3 টাকা করে মাইনে, তার আবার তামাক পোড়া খাওয়ার পয়সা? পারবো না। তাই বাবা, এর কি করা যাবে পল্লীমঙ্গল থেকে বলুন? আপনার পয়সা করি নিয়ে সে তো আর চলে যায়নি। আমি কি করব কাকা? আমার দ্বারা কিছু হবে না। তা হবে কেন? তা কি আর হবে? ছাই ভস্য কী সব মাথা মুন্ডু লিখতেই শিখেছ। গায়ের কি কোনো উপকার হবে তোমায় দিয়ে বাবা? তা হবে না, সে বুঝতে পেরেছে অনেক দিনই। মুখুজ্জে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন। কি করব? আমি নাচার, পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি। নবাব নজিম খান নয় যে তাকে ধরে নিয়ে এসে কোনো অপরাধে তার গর্দান নেব। আমি কি করতে পারি বড় বাঘদিনীর? হঠাৎ বড়োর সাথে একদিন গোপালনগরের পথে দেখা। একটা ভাঙা চুপকি কাখে সে বাজার যাচ্ছে, পরনে শতচ্ছিন্ন মলিন বস্ত্র। বললাম, কি বড়, ভালো আছো? বড় থমকে রাস্তার একপাশে সরে গিয়ে দাঁড়ালো জড়সড় হয়ে, আমায় পথ দেবার জন্যেই। যদিও তার কোনো বিশেষ প্রয়োজন ছিল না, পথ দুজনের পক্ষেই যথেষ্ট সমান। বললে, বাবু আমাকে একখানা কাঠ দেবেন? কাঠ? কি কাঠ বাবু? সেই রেশম কাঠ। বুঝলাম, তোমার নেই? না বাবু, কে এনে দেবে? মোদের কথা কি কেউ শোনে? কাপড় নেই, এই দেখুন এই কাপড়খানা। বড় আঁচলের অংশটুকু আমার সামনে মেলে ধরলে। বললাম, থাক থাক, ও দেখাতে হবে না, দেখেই ঢের বুঝতে পারছি। কথাটা তখনই মনে পড়ে গেল। বললাম, আচ্ছা মুখুজ্জে বাড়ির কাজটা ছেড়ে দিলে কেন হঠাৎ? মুখুজ্জে কাকা সেদিন বলছিলেন। বড় আমার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে। সে বাবু আর আপনার সামনে বলবো না। একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে আবার আমার দিকে চেয়ে বললে, ওনার মতিগতি ভালো না বাবু, এই একটা কথাই আপনাকে বললাম। বড় চলে গেল। ব্যাপার কি? মুখুজ্জে কাকা কি বড় বাঘদিনের কাছে প্রেম করতে চেয়েছিল? উভয়ের এই বয়সে? বিশ্বাস তো হয় না। মরুগ্গে, পরের কথায় আমার দরকারটাই বাকি। পৌষ মাসের প্রথমেই ভীষণ শীত পড়ল। একদিন রাত 10টার পর ওপাড়ায় হাজারি ঘোষের বাড়ি থেকে ভাগবতের কথকথা শুনে ফিরছি। এমন সময় পায়ে চলা মাটির পথের ধারে একখানা কুঁড়ে ঘরের দাওয়ায় কে শুয়ে আছে দেখে সেখানে থমকে দাঁড়ালাম। এ পাড়ায় আমার যাতায়াত খুবই কম।
তার ওপর বহুকাল গ্রামে না থাকার দরুন কোনটা কার বাড়ি চিনিও নে। এদিকে গিয়ে বললাম, শুয়ে কে কে? ও বাবু, আসুন। কনে গিয়েছিলেন এত রাত্রিরে? আমি বড়। ও, এই তোমার বাড়ি? হ্যাঁ বাবু। এরে কি আর বাড়ি বলে? ওই কোনো রকমে আছি মাথা গুজে। গরিব লোকের আবার বাড়ি আর ঘর, আপনিও যেমন। সত্যি অবাক হয়ে গেলাম। কেউ বললেও বিশ্বাস করবে না, ছোট্ট একখানা 4 চালা ঘর। ঘরের পেছন দিকে দেওয়াল নেই, কঞ্চির বেড়া বা চাচ কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। সামনের যে দাওয়ায় বড় বাঘদিনে এতক্ষণ শুয়েছিল তার দুদিকে নোনার পাতার বেড়া, কিন্তু সামনের দিক একদম ফাঁকা। এই ভীষণ শীতে এই খোলা দাওয়ায় কি একখানা গায়ে দিয়ে শুয়ে আছে। ঘরের মধ্যেও যেন কে শুয়ে আছে মেঝেতে। বললাম, ঘরে ও কে? ও মোর ছেলে টেনো। ওরে চেনেন না? না, তোমার ছেলে আছে তাই জানি নে। কত বড়? তা বাবু 70-এর মুখে ছাই দিয়ে বড় সড়ই হয়েছে। কত তা কি মোরা জানি? এই পাড়ার রাখাল, সবারই গরু চড়াই। বেশ বেশ। এইবার আমার নজর পড়ল বড় যেখানা গায়ে দিয়েছিল সেই কাপড়খানার দিকে। থলের চট বলেই মনে হয় জিজ্ঞাসা করলাম, গায়ে ওটা কি দিয়েছ? এখানা বাবু কম্বল। কীরকম কম্বল? আর বছর বনগা থেকে ডাক্তারবাবু বিলি করলেন, এর মধ্যে তুলো পোড়া। 5খানা দিয়েছিল, গভর্নমেন্ট থেকে নাকি বিলি হলো। কি জানে বাবু, আপনারাই জানেন। মোরা কি খবর রাখি বলুন? দিলে একখানা নিলাম। তা বাবু, একখানা কাপড় পাবো না? বাইরে যে বেরোনোর উপায় নেই। গ্রামের লোকে কি করে জীবন কাটায় ভালো করে দেখিনি কোনো দিনও। আজ একে দেখে তা বুঝলাম। এই শীতে একখানা থলের চট গায়ে দিয়ে বাইরে শুয়ে আছে রীতিমতো। তার কালই যদি নিউমোনিয়া হয় এবছরের এই ভীষণ শীতে, তবে কোন ডাক্তারখানা থেকে এদের ওষুধ আসবে? দিন কতক পরে গ্রামের বাঘের উপদ্রব খুব বাড়ল। প্রতি বছরই শীতকালে বাঘের উপদ্রব হয় এই অঞ্চলে। লোকের গোয়াল থেকে গরু বাছুর নেয়। রাত্রি চড়া গরু তার পরের দিনের আলো হয়তো আর দেখে না। এ বছর উপদ্রবটা একটু বাড়াবাড়ি মতনই হয়ে গেল। দিনে দুপুরে দক্ষিণ মাঠের বেগুনের ক্ষেতে কি নয়ালি দিঘির পাড়ের জঙ্গলে, চুয়োডাঙ্গার রাস্তার অশ্বত্থ গাছের তলায় বাঘকে শুয়ে থাকতে দেখে চাষি কি পথ চলতি লোকে। ফুটফুটে জ্যোৎস্না রাতে ইছামতির ধারের বাঁশবাগানের পথ দিয়ে শীতে জেলে মাছ ধরে নিয়ে তেঁতুলতলার ঘাট থেকে বাড়ি ফিরছে মস্ত বড় বাঘ রাস্তা জুড়ে শুয়ে আছে। জনপ্রাণী নেই তেঁতুলতলার ঘাটের পথে, বাঘও নড়ে না। শীতে জেলের নজোজো নত্রস্ত অবস্থা। তারপর বাঘটা হঠাৎ লাফ দিয়ে পাশের ঝোপে কেন পালিয়ে গেল সেই জানে। একদিন তো আমারই বাড়ির পেছনে বাঁশবনের সন্ধ্যা রাতে ফেউ ডাকতে শুরু করলো। হাট থেকে ফিরবার পথে বড় বাঘদিনের ঘরের পাশ দিয়ে এলাম ওকে বাঘের কথাটা বলে সতর্ক করে দেওয়ার জন্য। জ্যোৎস্না উঠেছে, সন্ধ্যার অল্প পরেই, তেমনই শীত। বড় দেখি দাওয়ায় শুয়ে আছে, মাথার কাছে একটু করে ঘুঁটের আগুন, একেবারেই লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কি বড়, এত সকালে শুয়ে পড়েছ? বাবু, আসুন আসুন। বড্ড জ্বর এলো দুপুরবেলা, আজ আর হাটে যেতে পারিনি। চটখানা মুড়ি দিয়েই পড়ে আছে একরকম। তোমাকে এলাম একবার সাবধান করে দিতে, বাইরে এরকম শোয়া কিন্তু ঠিক না। কাল তো আমার বাড়ির পেছনেই বাঘ ডেকেছে। তোমার ঘর তো আরও বনের মধ্যে। বাবু, কিছু হবে না, বাঘে মোদের কি করবে?
ও ভয় নেই মোদের। তা থাকলে কি আর 12 মাস এই ফাঁকা জায়গায় শুতে পারি? ও মোদের সয়ে গিয়েছে। ভয় ডর থাকলে কি মোদের চলে? একদিনের পরের কথা। সকালবেলায় হই হই ব্যাপার, সবাই ছুটছে ওপাড়ার দিকে। বড় বাঘদিনীকে নাকি শেষ রাতে বাঘে মেরেছে। সঠিক খবর অবশ্য কেউই দিতে পারল না। ব্যাপার কি দেখবার জন্য ছুটলাম ওপাড়ার দিকে। গিয়ে দেখি বড় বাঘদিনীর ঘরের উঠোনে লোকে লোকারণ্য। বড় বাঘদিনীর গলা সকলকে ছাপিয়ে গিয়েছে। সে হাত পা নেড়ে কী একটা বর্ণনা করছে সকলের সামনে। আর সেই জনমণ্ডলীর মাঝখানে বড় বাঘদিনীর দাওয়ার ঠিক সামনের উঠোনে একটা বড় বাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। বড় বাঘদিনী নাকি বাঘটাকে গত শেষ রাত্রে কাস্তে বটি দিয়ে মেরেছে। জিজ্ঞাসা করলাম, কাস্তে বটি দিয়ে অত বড় বাঘটাকে? তখন বড় আবার আমার দিকে ফিরে তার কাহিনী প্রথম থেকে বর্ণনা করতে শুরু করলো। সত্যি সে বাঘটা মেরেছে এবং বটি দিয়েই মেরেছে। শেষ রাত্রে বাঘটা ওর ঘরের পেছনে এসে হাঁক পারে। বড় ছেলে ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠতেই বড়র ঘুম ভেঙে যায়। ছেলেকে বাঘে ধরেছে ভেবে ও দাওয়ার কোণ থেকে কাস্তে বটি নিয়ে বাঘের ঘাড়ে পড়ে। বাঘ আসলে তখন ধরেছে তাদের ওই ধাড়ি ছাগলটাকে। অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘে ছাগল ধরেছে না ছেলে ধরেছে। কাস্তে বটি দিয়ে বাঘের ঘাড়ে মরিয়া হয়ে নির্ঘাত ঘা কত কোপ দিতেই বাঘ সেখানেই ঘাড় কাত করে মুখ থুবড়ে পড়ে যায়। এই হলো বড় বাঘদিনীর বর্ণনা। ভিড়ের মধ্যে মুখুজ্জে কাকা ছিলেন। তিনি বললেন, তোর একটু ভয় করলো না ওর সামনে যেতে? বড় বলল, মোর কি তখন জ্ঞান ছিল দাদা ঠাকুর? মোর আজ 2 দিন জ্বর। ওই উনি আমার দিকে আঙুল দিয়ে পরশু দেখে গিয়েছেন বাঘ হ্যাকর হ্যাকর করে। উঠলাম, তাও শুনলাম জ্বরের ঘোরে। মোর ছেলে চিৎকার করে উঠল, তাও শুনলাম। জ্বরের ঘোরে ভাবলাম মোর ছেলেটাকে বাঘে ধরেছে। তখনই কাস্তে বটি দিয়ে বাঘের ঘাড়ে ঝাঁপিয়ে পড়েছি। মোর তখন জ্ঞান গম্ভীর নেই। ছেলেকে বাঘে খাবে আর মুই বসে দেখব? মোর পেরান যা কাত থাকে। বাঘ আসলে মোর ওই ধাড়ি ছাগলটাকেই ধরেছে তখন। মুই কি অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি কিছু? মুই ভাবলাম মোর খোকারে ধরেছে। ক্রমে ভিড় আরও বাড়তে লাগলো। এমন সময় আসবার উপক্রম করছি, এই সময় বলে উঠল, বাবু একটা কথা। মোর কাপড় একেবারে ফালা ফালা হয়ে গেছে বাঘের সঙ্গে ঝুড় যুদ্ধ করতে। এ পড়ে আছি কলুবাড়ির মনোদিদির থানখানা। সকালে একটু চেয়ে এনেছে মোর ছেলে গিয়ে। মোর সেই কাপড় তো নক্ত মাখা হয়ে নোনাতলায় পড়ে রয়েছে, এই দেখুন। ও আর পরা যায় না। তা বাবু, রেশম কাঠখানা মোড়ে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারবেন? এই কাপড় পরে আর থাকা যায় না। এইখান কাপড় তো আজই ওরা নিয়ে চলে যাবে আমার কাছ থেকে। বাইরে যে আর বেরোতেই পারবো না। মুখুজ্জে কাকাও আমার দিকে চেয়ে অনুনয়ের স্বরে বললেন, দাও বাবাজি, ওর রেশন কাঠখানা দেওয়ার ব্যবস্থা করো। আর যাতে একখানা কাপড় হয় তারই আজ সুবিধা করে দাও। ওর মোটেই কাপড় নেই। যাতে হয় বাবাজি, তুমি মনে করলেই হবে। মুখুজ্জে কাকা আমার হাত দুটো ধরেন আর কি। নমস্কার।